কিন্তু আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নিরসনে এবং সমাজ থেকে অপরাধীদেরকে আইনের আওতায় এনে শৃঙ্খল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। র্যাবের যে ম্যান্ডেট যেগুলো রয়েছে, জঙ্গি, মাদক, শীর্ষ সন্ত্রাসী, অস্ত্রধারী সন্ত্রাসী, এর বাইরেও আমরা কাজ করে থাকি। বিশেষ করে কক্সবাজারের এলাকায় এই মায়ানমারের নাগরিকরা আমাদের কক্সবাজার টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কর্মকাণ্ড সংগঠিত হয়ে আসছে। যথেষ্ট অবনতি হচ্ছে। সে লক্ষ্যেই আমরা র্যাব 15 প্রতিষ্ঠার পর থেকে কাজ করে এই তাদের সাথে সংশ্লিষ্ট সকল গুলো রয়েছে তাদেরকে আইনের আওতায় এনে এলাকায় একটা শান্তি শৃঙ্খল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আমরা সর্বদা সচেষ্ট এবং কাজ করে যাচ্ছি। আপনারা সকলে অবগত আছেন যে রোহিঙ্গা ক্যাম্পে যে কয়েকটি সন্ত্রাসী সংগঠন রয়েছে আর যে ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে এর মূলে কয়েকটি হাতে গোনা কয়েকটি সশস্ত্র সংগঠন রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনারা জানেন বিভিন্ন সময় পত্র পত্রিকায়, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এবং আমরাও যে অপরাধীদেরকে গ্রেপ্তার করেছি বিভিন্ন সময়, সেখানে আমরা পরিলক্ষিত করেছি যে এখানে আরসার একটা সন্ত্রাসী তারা এই ক্যাম্প ভিত্তিক যে তাদের যে আধিপত্য বিস্তার, মাদক রিলেটেড বিজনেসের সাথেও তারা সংশ্লিষ্ট এবং ক্যাম্পে একটা অরাজকতা পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এবং তারা প্রত্যাবর্তন বিরোধী কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট। সে লক্ষ্যে আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে অনেক কাজ করেছি। আপনারা জানেন সক্রিয় কমান্ডার ওলামা, তাদের অর্থনৈতিক সমন্বয়ক, সম্পাদক, দেন তাদের যে ইন্টেলিজেন্স সেলের প্রধান, লজিস্টিক গ্রুপের প্রধান, যারাই এই দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য, আধিপত্য বিস্তার করার জন্য সচেষ্ট ছিল, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। তারপরও এই সংগঠনটা একটা একজনকে তারা তাদের কার্যক্রমগুলোকে চলমান রাখার চেষ্টা যায় করে আসছে। আমরা একজনকে কাউকে তেমনি রিসেন্টলি লক্ষ্য করে থাকেন যে রোহিঙ্গা বেশ কয়েকটি ঘটনা এরকম বিস্তারকে কেন্দ্র করে এর মধ্যে যে নিজেদের মধ্যে গোলাগুলির ঘটনা, মানে বিভিন্ন দলের সাথে সংঘর্ষ, বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে গত 2রা জুলাই আপনারা জানেন যে তাদের নিজেদের মধ্যে একটা আন্তঃকন্দলের হত্যার ঘটনা ঘটেছে। গত 26শে জুন একটা হত্যার ঘটনা ঘটেছে, 17ই জুন একটা ঘটনার ঘটনা ঘটেছে। তেমনি কিছুদিন পূর্বে আমাদের আইন শৃঙ্খলা তারা হামলা করেছে। রাষ্ট্রীয় গোয়েন্দা শাখা যারা আছেন ওখানে কাজ করছেন, তারাও এটা নিয়ে কাজ করে যাচ্ছেন একযোগে র্যাবের পাশাপাশি। আমরা আমাদের র্যাবের সাথে আমরাও এই সকল সংগঠন যেমন বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা শাখা, রাষ্ট্রীয় গোয়েন্দা শাখার সাথে আমরা একযোগে কাজ করে যাচ্ছি। তো রিসেন্ট যে ঘটনা যেগুলো ঘটেছে সেগুলো উদ্ঘাটন করতে গিয়ে আমরাও এই রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনীর পাশাপাশি আমাদের র্যাবেরও গোয়েন্দা শাখা কাজ করেছিল এবং কাজ করতে গিয়ে দেখি যে এখানে বেশ কয়েকজন এখন রোহিঙ্গা ক্যাম্পে আবার নতুন করে তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আপনারা জানেন যে এই রোহিঙ্গা ক্যাম্পে বর্তমানে টেকনাফ এবং উখিয়া মিলে 33টি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে। এই রোহিঙ্গা ক্যাম্প 3 থেকে 4টি মিলে তারা আবার জোন ভাগ করে। রোহিঙ্গা ক্যাম্পের এই আরসার যে সক্রিয়তা বা তাদের যে কার্যক্রমের ধরন সেটা যদি করি, প্রত্যেকটা ক্যাম্পে তাদের একজন করে কমান্ডার থাকে যাকে তারা ক্যাম্প জিম্মাদার বলে। ক্যাম্প জিম্মাদারের অধীনে আবার কয়েকটা করে ব্লক থাকে।
লাইক ব্লক এ, ব্লক বি, ব্লক সি, এরকম ব্লক থাকে। এই ক্যাম্প কমান্ডারের আন্ডারে আবার করে ব্লক তারা এটাকে আবার জোন হিসাবে লাইক দুইটা তিনটা পার্শ্ববর্তী দুইটা তিনটা ক্যাম্পকে ধরে নিয়ে তারা এটাকে আবার জোনে ভাগ করে। তেমনি আমাদের কাছে এই যে এরিয়াতে এই হত্যা বা যে বেশি হয়েছে, সেখানে আমরা জানতে পারি যে হাফেজ কামাল নামে একজন আরসার সক্রিয় সদস্য, যিনি বর্তমানে ক্যাম্প মানে জোন ক্যাম্প 4 এক্সটেনশন 17-18 এই জোনগুলো মিলে এই ক্যাম্পগুলো মিলে তারা ক্যাম্প 17 জোন 17 হিসেবে চিহ্নিত করে একজনকে হাফেজ কামালকে জোন কমান্ডার। আপনারা অবগত আছেন যে আমরা এই বছরের শুরুর দিকে, বিশেষ করে জানুয়ারির দিকে, আমরা 22টি অস্ত্র সহকারে আরসার একটি ক্যাশে হচ্ছে যেখানে আরসার অস্ত্রগুলো তারা সারাদিন বিভিন্ন জায়গায় সারা রাত অপারেশন পরিচালনা করে যে জায়গায় এটাকে স্টক করতো সেটাকে ক্যাশে বলা হয়ে থাকে। এরকম একটা ক্যাশে আমরা উদ্ধার করি যেখান থেকে 22টি অস্ত্র সহকারে বিপুল পরিমাণ সরঞ্জাম বা অ্যামুনিশন আমরা উদ্ধার করতে সক্ষম হই। সেখান থেকে আমরা নামে একজনকে গ্রেপ্তার করি, যে মকবাইদ ওসমান ছিল তখনকার সময়ে এই কমান্ডার বা কিলিং গ্রুপের কমান্ডার। এই ওসমান যখন আইনের আওতায় চলে আসে, পরবর্তীতে আপনারা জানেন যে হাসিম নামের একজনকে আমরা পরবর্তীতে করি, সেও ছিল একজন, পরবর্তীতে ওসমান থেকে হাসিমের পিছে চলে যায়। হাসিমের পরে মূলত এই হাফেজ কামালকে এই জোন কমান্ডারের দায়িত্বটা দেওয়া হয়। এরপরে এই হাফেজ কামালের নির্দেশে বা তার সংগঠনের ইসে এই বিভিন্ন ধরনের যে অপরাধমূলক কর্মকাণ্ড সেটা সংগঠিত হয়েছিল, এবং আমরা তার অধীনে বেশ কিছু অস্ত্র এবং তার যে সদস্য 10 থেকে 12 জন তার গ্রুপের সদস্য এবং তাদের কাছে বেশ কিছু অস্ত্র রয়েছে, আমরা গতকাল অস্ত্র সহকারে তাকে আইনের আওতায় নিয়ে আসছি এবং তার সহযোগী 2 জনকে আমরা আইনের আওতায় সক্ষম হই। আমি যদি এই অপারেশনটার বর্ণনা দিতে যাই তাহলে বলবো যে আমরা বাংলাদেশ সেনাবাহিনী এবং আমাদের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা আমরা সকলে মিলে একসাথে কাজ করছিলাম, আমাদের গোয়েন্দা সংস্থা। তো আমরা এই জানতে পারি কামাল তখন আমরা একটা ওই যে পালংখালী যে মরা গাছতল একটা জায়গা আছে, সেখানে প্রথমে আমরা আমাদের অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে আমরা হাফেজ কামালের একজন সহযোগীকে একটু অস্ত্র সহকারে প্রথমে করি এবং তার পরে একটি অভিযান পরিচালনা করি যেখান থেকে আমরা হাফেজ কামাল এবং তার বডিগার্ড যার নাম হচ্ছে আনসার উল্লাহ তাকে সহকারে একটি জিপি অস্ত্র এবং বেশ কিছু অ্যামুনিশন সহকারে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হই। এই হাফেজ কামাল 2017 সালে বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিক হিসেবে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করে এবং তিনি ইনিশিয়ালি ক্যাম্প 4-এ সপরিবারে, পরবর্তীতে তিনি 2008 সালে হাফেজ আইয়াস নামের একজনের মাধ্যমে তিনি আরসায় যোগদান করেন এবং ওই বছরই তিনি পার্শ্ববর্তী দেশে প্রশিক্ষণের জন্য চলে যান এবং সেখানে তিনি 6 মাসের প্রশিক্ষণ নেন। এখন প্রশ্ন, এই প্রশিক্ষণে তারা কি কি জিনিস শিখে? এদের প্রশিক্ষণের বেশ কয়েকটি ধাপ আছে। তো কামাল 2বার নিয়েছে, যেটা হচ্ছে একবার তিনি প্রশিক্ষণ নিয়েছে এবং দ্বিতীয়বার 2019 সালে। 2018 সালে যখন তিনি প্রশিক্ষণ নেন, 6 মাস তিনি পার্শ্ববর্তী দেশের যে আরসার যে ক্যাম্প বা প্রশিক্ষণ কেন্দ্র যেটা রয়েছে, যেটাকে তারা মার্কাজ বলে থাকে, সে মার্কাজে যায় এবং সেখান থেকে তারা যে নেট গ্রুপের সদস্য তথ্য আদান প্রদান করা ট্রেনিং গ্রুপ সেগুলো তারা নিয়ে থাকে। সেখান থেকে তাদেরকে বেসিক আরসার কি কি করণীয়, তারপরে কারো বডিগার্ড হওয়া, পাহাড় সেন্ট্রির দায়িত্বগুলো, নেট গ্রুপের সদস্য ইনফরমেশন পাস করা, এক জায়গা থেকে অন্য জায়গায় তাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ইনফরমেশন দেয়া অথবা কোনো জিনিসপত্র পাঠানো, অস্ত্র এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে নিয়ে যাওয়া, লজিস্টিক সাপ্লাই গুলো দেওয়া, এই জিনিসগুলো মূলত প্রশিক্ষণ দেওয়া থাকে। এবং দ্বিতীয় প্রশিক্ষণে যখন তিনি যায় 2019 সালে, সেখানে তিনি 4 মাস ছিল এবং সেখানে তিনি অস্ত্রের উপরে পারদর্শী হন।
অস্ত্রের প্রশিক্ষণটা মূলত 2019 সালে নেন। 2018 সালে প্রশিক্ষণ নিয়ে আসার পরে তিনি ক্যাম্প 4-এর একজন ব্লক কমান্ডার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন এবং 2019 সালে প্রশিক্ষণের পরে আসার পরে তিনি ক্যাম্প ব্লক যখন মগবাজি ওসমান এবং হাসিম যখন গ্রেপ্তার হয়ে যায়, পরবর্তী তিনি কিন্তু এই 3টা ক্যাম্প নিয়ে যে জোন হয় সেই জোনের জোন কমান্ডার হিসেবে দায়িত্ব হন। তারপরে মাদক ব্যবসা বলেন, এই সবগুলো জিনিসগুলো নিয়ন্ত্রণ করতো মূলত এই হাফেজ কামাল। এই হাফেজ কামালের নামে প্রায় 8টির মতো হত্যা মামলা আমরা পেয়েছি। এছাড়াও তার পিছিয়ে আমরা সার্চ দিয়ে বিভিন্ন দেশ থেকে খোঁজ নিয়ে আমরা তার বিরুদ্ধে 11টির মতো মামলা রেকর্ডে আমরা পেয়েছি। তো রিসেন্ট যে হত্যাকাণ্ড যেগুলো হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আমাদের কাছে স্বীকার করেছেন যে হত্যাকাণ্ডের পরোক্ষ বা প্রত্যক্ষভাবে তার সংশ্লিষ্টতা রয়েছে। তিনি তার আদেশক্রমেই এই ধরনের অপরাধমূলক কাজগুলো ঘটে থাকে এবং আনসারুল্লাহ সেই 2017 সালে বাস্তুচ্যুত নাগরিক হিসাবে আসে এবং পরবর্তীতে এক পর্যায়ে তিনি আনসারে যোগদান করেন এবং এই কিলার গ্রুপের সদস্য হিসেবে কাজ করে এবং তিনি খুব ভালো কাজ করে। হাফেজ কামাল আনসারুল্লাহকে তার বডিগার্ড হিসেবে তাকে নিয়োগ দেয় এবং যে আরেকজন সাইফুল ইসলাম তিনিও এই আশার এই হাফেজ কামালের যে গ্রুপটা রয়েছে সেখানে একজন ঘনিষ্ঠ সহযোগী হিসাবে এবং কিলার গ্রুপের সদস্য হিসাবে তিনিও সক্রিয়ভাবে এই আশার সদস্য হিসেবে কাজ করে থাকেন। এই ছিল। তো আমরা এখান থেকে আপনারা জানেন যে একটা G3 রাইফেল এবং একটি লোকালি মেড একটি LG এবং 7টা অ্যামুনিশন সহকারে এদেরকে গতকাল গ্রেপ্তার করেছি এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়াধীন বা আমরা ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে। যদি যেটা আপনার আমরা তো অবশ্যই গতকাল জানেন আপনারা, গতকালই আমরা ডাকাত গ্রুপকে ধরেছি, বেলাল ডাকাত, যার 3 ভাই, যেটা ব্যাপকভাবে আপনারাও মিডিয়ায় প্রচার করেছেন, ব্যাপকভাবে আলোচিত এবং 10টি অস্ত্র সহকারে গ্রেপ্তার করা হয়েছে। সো সমাজে এরকম আমাদের এই দেশে বা আমাদের কক্সবাজার একটা পর্যটন এলাকা, এখানে একটা পর্যটন নগরী, এখানে অনেক দেশি বিদেশি অনেক নাগরিক এখানে ঘুরতে আসে। সেখানে অপরাধীদের কোনো আশ্রয় নাই এবং আমরা র্যাব আছি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। আমি এটা আপনি যেটা বলেছেন যে আইদার র্যাব থাকবে না হলে অপরাধীরা থাকবে। সো র্যাব যতদিন আছে অপরাধীদের কোনো স্থান নাই, আসবে আমরা তাদেরকে আইনের আওতায় আমরা যখনই সুযোগ পাবো বা আমাদের এসে আসবে, আমাদের নাগালের মধ্যে আসবে, আমরা সকলকে নিয়ে কাজ করে যাচ্ছি। আপনার রোহিঙ্গা, ইটস নট অনলি শুধু রোহিঙ্গা ক্যাম্প, ইটস নট অনলি মাদক, শুধু কোনো একটা পার্টিকুলার ডাকাত, যেখানেই হোক না কেন। গতকাল আমরা চকরিয়া থেকে ডাকাত গ্রুপকে ধরেছি। আপনি যে শাহিন ডাকাতের কথা বলেছেন সে আমাদের নজরদারির মধ্যে রয়েছে, একসময় না একসময় ধরে আসবে। তো এই ব্যাপারে আমি বলবো যে আপনাদেরও অনেক ভূমিকা আছে, আমাদের এলাকাবাসীদেরও ভূমিকা আছে, দেশবাসীর ভূমিকা আছে। অপরাধীদেরকে চিহ্নিত করে আমাদের র্যাবকে সহায়তা করুন, তথ্য দিয়ে র্যাবকে সহায়তা করুন। আদারওয়াইজ এই ধরনের অপরাধীরা, আমাদের দেশের মানুষ, আমরা নাগরিকরা যদি একযোগে সচেষ্ট হই, সক্রিয় থাকি, তাহলে কোনো অপরাধ সমাজে থাকতে পারে না, থাকবে না বলে আমার দৃঢ় বিশ্বাস। তো আপনারাও আমাদেরকে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করেন যে শাহিন ডাকাতকে এখানে দেখা গেছে, আপনারা আসেন, আমরা সাথে সাথে অপারেশন লঞ্চ করবো, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করবো। কারণ এটা এখন রোহিঙ্গা কার থেকে নিয়ে আসছে আরো তদন্তের মাধ্যমে জিনিসগুলো বের হয়ে আসবে। এই ধরনের অস্ত্র যে শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার দেশের সেনাবাহিনী ব্যবহার করে, ইটস নট লাইক দ্যাট। অস্ত্রগুলো তৈরি করা হয়, এটা মিলিটারি গ্রেডের অস্ত্র, এটা বিভিন্ন দেশের আর্মি ব্যবহার করে থাকে।
তো তেমনি হ্যাঁ, আপনি যেটা বলেছেন, আমাদের পার্শ্ববর্তী দেশের আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক এই অস্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে। আর এই অস্ত্রটা কিভাবে এসেছে সেটা আমরা পরবর্তী যে তদন্ত করা হবে সেই তদন্তের মাধ্যমে অবশ্যই বের আসবে। আমরা এই ধরনের অস্ত্র আগে উদ্ধার করেছি, আগেও পেয়েছি। সো সেটার ভিত্তিতে সেই কানেকশন থেকেই আমরা যে কিভাবে আছে রোহিঙ্গা ক্যাম্পে এই ধরনের আরো অস্ত্র আছে, আমি আপনাদেরকে বলেছি যে এরকম আরো অস্ত্র আছে, সেগুলো আমরা এর আগে যখন এই অস্ত্রটা ধরেছিলাম তখনই কিন্তু বলে দিয়েছিলাম যে এই ধরনের অস্ত্র আছে, আমরা সেটা নিয়ে কাজ করছি, এবং আরো যদি থেকে থাকে সেগুলো আমরা অবশ্যই আমরা উদ্ধার করবো এবং নিয়ে আসবো আইনের আওতায়। ওই যেটা বললাম যে একজন নৈশ প্রহরী, নৈশ পরে এটা এখনো আমরা পাইনি, আমরা দেখি এটা হতে পারে। এখন এই রোহিঙ্গা ক্যাম্প হচ্ছে একটা জানেন অনেক বড় একটা ক্যাম্প, এখানে খুবই ঘিঞ্জি এরিয়া, ঘনবসতিপূর্ণ এরিয়া, এখানে ক্রাইম রেগুলার হচ্ছে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি যতটুকু সম্ভব যেটাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে যারা এটার সাথে অপরাধের সাথে সংশ্লিষ্ট তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।